ভারতের দিকে আবহাওয়ার অবস্থা তেমন ভালো নয় এবং তৎকালীন রাজনৈতিক কিছু টানাপোড়েন চলছে দেখে আমরা ঠিক করলাম এবছর আমরা নর্থ ইন্ডিয়ার দিকে যাব না, এবার একটু সাউথ ইন্ডিয়ার দিকে ঘুরে আসি। তাই এবারের ডেস্টিনেশন হলো কর্ণাটক রাজ্য। কর্ণাটকের এই ট্যুর প্ল্যানটি আমরা এমনভাবে করেছি যে একটা ট্যুরের মধ্যেই আমরা পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, এমনকি প্রাচীন স্থাপত্যের নিদর্শনও উপভোগ করতে পারব। মোটামুটি 7 দিনের আমাদের ট্যুর প্ল্যান, ফলে একটা ভিডিওতে সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত দেওয়া সম্ভব নয়। এই পর্বটি হলো আমাদের ভ্রমণের প্রথম পর্ব, তাই আপনাদের কাছে অনুরোধ রইল প্রতিটা পর্ব ফলো করবেন যাতে পুরো ট্যুর প্ল্যানটি আপনাদের বুঝতে সুবিধা হয়। আজ 27শে অক্টোবর, মহাষষ্ঠী। দুর্গা পুজোটা এবার আমরা অন্য একটা রাজ্যে অন্যভাবে কাটাবো, এরকমই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম। দেখা যাক আমাদের ট্যুরটা কতটা সফল হয়। আমাদের ট্রেন ছিল সকাল 10টা 40-এ হাওড়া থেকে, হাওড়া টু ব্যাঙ্গালোর SMVT স্টেশন দুরন্ত এক্সপ্রেস, এবং এই ট্রেনটির সময় লাগে ব্যাঙ্গালোর পৌঁছাতে প্রায় 29 ঘন্টা। এবং কাল আমরা বিকেল 4টে নাগাদ SMVT ব্যাঙ্গালোরে নামব। অ্যাকচুয়ালি আমাদের প্রথম গন্তব্য ছিল মাইসোর, কিন্তু আমরা রাতে যে হাওড়া টু মাইসোর এক্সপ্রেস যায় সেটিতে আমরা কনফার্ম টিকিট পাইনি। তার জন্য আমাদের এই দুরন্ততে সকালবেলা ট্রেনেই টিকিট কাটতে হয়। এমনকি এই দুরন্ততেও আমরা এসির টিকিট পাইনি, শেষে আমাদের স্লিপারে টিকিট কাটতে হয়। যদিও ওয়েদার ভালো ছিল তাই কোনো অসুবিধা হয়নি, ট্রেনটিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তবে আপনারা যখন কর্ণাটকের ভ্রমণের কথা প্ল্যান করবেন তখন যাত্রা মাইসোর থেকেই শুরু করবেন এবং মাইসোরের টিকিট কাটারই চেষ্টা করবেন, তাতে অনেকটা সুবিধা হবে। অসুবিধা কি হবে সেটা হচ্ছে, যেহেতু দুরন্ত সকালবেলা ছাড়ে সেহেতু এক রাত আগেই আমরা ব্যাঙ্গালোর পৌঁছে যাব এবং বিকেলের দিকে, ফলে ব্যাঙ্গালোরে আমাদের একটা রাত কাটাতে হবে। ওই এক রাতের জন্য আবার একটা হোটেল বুকিং করতে হবে। আর হাওড়া টু মাইসোর ট্রেনটি সকালবেলা পৌঁছায় মাইসোর, ফলে আপনারা সকালবেলা মাইসোর পৌঁছে হোটেলে চেক ইন করে নিতে পারবেন। এই যে নদীটি আমরা এখন ক্রস করছি এটি হলো আমাদের বহু পরিচিত মহানদী। ভুবনেশ্বর স্টেশন ক্রস করছি এখন। ট্রেন মোটামুটি রাইট টাইমেই যাচ্ছে। উড়িষ্যা ক্রস করতে করতেই আমরা মোটামুটি পূর্বঘাট পর্বতের দেখা পাওয়া শুরু করলাম। আপনারা সবাই জানেন, আমি আমার আগের ভিডিওগুলোতেও অনেকবার উল্লেখ করেছি যে আমি একজন ভূগোলের ছাত্রী। তার ফলে এই যে ল্যান্ডস্কেপগুলি এইগুলি নিয়ে আমার একটা বিশেষ ভালোবাসা আছে। তাই যখনই কোনো নদী বা কোনো পাহাড় বা কোনো জঙ্গল ক্রস করি সেটিকে বেশ মন থেকে উপভোগ করি। রাতের অন্ধকারে আমরা গোদাবরী এবং কৃষ্ণা নদীকে ক্রস করেছি। যেহেতু রাত ছিল, দুর্ভাগ্যবশত সেই নদী দুটির ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না।
ট্রেনে যেতে যেতেই লক্ষ্য করলাম এটি একটা পর্বতের অদ্ভুতভাবে ক্ষয়প্রাপ্ত প্রস্তরময় অংশ, যেটিকে ক্যামেরাবন্দি না করে পারলাম না। 27শে অক্টোবর সকাল 10:40 আমরা এই দুরন্ত এক্সপ্রেসে উঠেছি এসএমভিটির উদ্দেশ্যে, এবং এখন প্রায় বিকেল 4:28 অক্টোবর, এবং ট্রেন মোটামুটি রাইট টাইমেই ঢুকেছে। আমি এই প্রথম ব্যাঙ্গালোর স্টেশনে নামলাম, এবং স্টেশনটা আমার বেশ ভালোই লাগলো। স্টেশনটা এমনভাবে তৈরি করেছে মনে হচ্ছে যেন একটা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি আমরা। আগেই যেহেতু বলেছি আমাদের টার্গেট ছিল মাইসোরের উদ্দেশ্যে ট্রেনের টিকিট কাটার, সেই ট্রেন কনফার্ম হয়নি দেখে আমরা দুরন্তোয় টিকিট কেটেছি। তার ফলে আমাদের ব্যাঙ্গালোর এসএমভিটিতে নামতে হয়েছে, এবং এখানে আমাদের কোনো হোটেল বুক করা ছিল না। আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো নিয়ে অটোওয়ালাকেই বললাম যে একটা হোটেল আমাদের কাছাকাছি নিয়ে যেতে, যেখানে কিছু হোটেল থাকবে এবং আমরা সেখান থেকে একটি চয়েস করে নিতে পারবো। তা উনি নিয়ে গেলেন, এবং একটি হোটেলে আমরা আজ রাতটা কাটানোর জন্য উঠলাম। এই হোটেলটি এসএমভিটি স্টেশনের কাছে। তা এই এসএমভিটি স্টেশনের কাছে বিশেষ বেশি হোটেল নেই অপশান, এবং হোটেলগুলো একটু কস্টলি। তা শুধু আজকের রাতটা থাকার জন্য আমাদের এই ট্রিপল বেড রুমটার ভাড়া পড়েছিল 1900 টাকা। তবে রুম এবং বাথরুম সমস্ত কিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। হোটেল থেকে ফ্রেশ হয়ে চান টান করে একটু খাওয়া দাওয়া করে আমরা আশেপাশের অঞ্চলটা একটু হেঁটে ঘুরে বেড়ালাম একটু জায়গাটা সম্বন্ধে জানার জন্য। তা যেহেতু দশেরার সময় চলছে এবং ওই দিন ছিল রবিবার, তাই অনেক দোকানই বন্ধ ছিল। হঠাৎ চোখে পড়লো একটা টার্কিশ সুইট শপ। ঢুকে পড়লাম এখানকার টার্কিশ মিষ্টি টেস্ট করার জন্য। প্রচুর দাম, ফলে বেশি পরিমাণে কিনতে পারিনি। একটি বিশেষ টার্কিশ ডিশ যাকে বলে বাকলাভা, ওটাই আমরা টেস্ট করার উদ্দেশ্যে কয়েকটা বাকলাভা কিনে রুমে নিয়ে গেলাম। এর ফাঁকে বলে রাখি, এই যে অঞ্চলটা যেখানে আমাদের হোটেল নেওয়া হয়েছিল এসএমভিটি স্টেশনের কাছে, এই জায়গাটার নাম হচ্ছে ফ্রেজার টাউন। এবং যে অটোটি করে আমরা এই জায়গায় এসে নামলাম স্টেশন থেকে, তাতে আমাদের পার অটো ভাড়া পড়েছিল 150 টাকা। রাতের ডিনারের পর আমরা সেই টার্কিশ বাকলাভা টেস্ট করলাম, এবং 4টে বাকলাভা আমাদের দাম নিয়েছিল 250 টাকা, এবং অদ্ভুত সুন্দর একটা টেস্ট এবং তার দামের সাথে সামঞ্জস্যপূর্ণ। ব্যাঙ্গালোর থেকে আমরা একটা গাড়ি বুক করি, যেই গাড়িটি আমাদের সাথে 7 দিন থাকবে, এবং আমরা যে যে জায়গায় ভ্রমণ করব সব জায়গায় আমাদের ঘোরাবে। 7 দিনের জন্য এই গাড়িটি আমাদের খরচ পড়েছিল 38,000 টাকা। এখানে বলে রাখি, এই যে 38,000 টাকা আমাদের টোটাল 7 দিনের জন্য গাড়িটির খরচ,
তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে যত রকমের টোল লাগবে রাস্তায় এবং ড্রাইভারের খরচ। শুধুমাত্র পার্কিংটা আমাদের এক্সট্রা দিতে হবে, যে স্পটগুলোতে পার্কিং চার্জ লাগবে সেগুলো আমাদের এক্সট্রা দিতে হবে। গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, কাইন্ডলি চেক করে নেবেন। ব্যাঙ্গালোর থেকে মাইসোর যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। ব্যাঙ্গালোর মাইসোর হাইওয়ে ধরে খুব স্মুথলি আপনারা পৌঁছে যাবেন মাইসোর। এখান থেকে আমরা ধীরে ধীরে দেখা পেলাম পশ্চিমঘাট পর্বতমালার। দেখে খুবই ভালো লাগছিল, কারণ এতদিন পশ্চিমঘাট পর্বতকে বইয়ের পাতায় পড়ে এসেছি, দেখে এসেছি, এখন চোখের সামনে তাকে উপভোগ করতে পারছি। যাবার পথে এই রেস্টুরেন্টটিতে আমরা ব্রেকফাস্ট করলাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই দোকানটিতেই আপনারা ব্রেকফাস্ট করবেন, কারণ এখানকার খাবার ছিল অসাধারণ। যে কটা সাউথ ইন্ডিয়ান ফুড আমরা টেস্ট করলাম প্রত্যেকটা খুবই সুন্দর খেতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের খুবই ভালো লেগেছে, তাই আপনাদেরও রেকমেন্ড করলাম। সামনে যে পাহাড়ের অংশটি দেখছেন, এই জায়গাটিতেই নাকি বিখ্যাত শোলে ছবির শুটিং হয়েছিল। সেই যে গব্বর সিং সাম্বা কালিয়ার সেই বিখ্যাত ডায়লগ ডেলিভারি। অপূর্ব সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমাদের এই ব্যাঙ্গালোর টু মাইসোর রোড জার্নিটা ছিল, তাই একটু ভালোবেসেই পথের ভিডিওটা একটু বেশিক্ষণ ধরেই শেয়ার করলাম, কারণ এই রাস্তাটা দিয়ে যখন আপনারা যাবেন আপনাদেরও অসম্ভব সুন্দর একটা জার্নি আপনারা উপভোগ করতে পারবেন। মাইসোর ঢোকার আগে আমাদের ড্রাইভার দাদা একটা এক্সেপশনালি সুন্দর একটা অদ্ভুত মিউজিয়ামে নিয়ে গেলেন, যেটি হচ্ছে একটি কার মিউজিয়াম। আপনাদের অনুরোধ থাকবে অবশ্যই আপনাদের ভ্রমণ প্ল্যানের মধ্যে এই মিউজিয়ামটাকে রাখবেন, এবং এই মিউজিয়ামটি একটু ঘুরে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এভলিউশন অফ হুইলস এবং কার্স থেকে শুরু করে আমাদের বর্তমান যুগে যাবতীয় যে অত্যাধুনিক গাড়িগুলি আছে কিভাবে তাদের একটার পর একটা এভলিউশন হয়েছে, এবং প্রত্যেকটা গাড়ির মডেল এখানে খুব সুন্দরভাবে শো করা আছে, যেগুলো আপনাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। গাড়িগুলির মধ্যে অত্যন্ত প্রাচীন কিছু রেয়ার কালেকশনও আপনারা দেখতে পাবেন।
শুধু 4 হুইলার নয়, 2 হুইলারের এভলিউশনও আপনারা এখানে দেখতে পাবেন। চলুন কথা না বলে পুরো মিউজিয়ামটা একটু ঘুরে দেখে আসি। কার মিউজিয়ামের মধ্যেই একটা অংশে মঞ্জুষা নামে আরেকটি ছোট মিউজিয়াম রয়েছে, যেখানে দক্ষিণ ভারতের কিছু অতি প্রাচীন এবং ঐতিহাসিক জিনিসপত্রের নিদর্শন এখানে রাখা আছে। অবশ্যই এই জায়গাটি পরিদর্শন করতে ভুলবেন না। আজকে এই ভিডিওটাকে কেটে আলাদা করে নাও গাড়ির আর
এরপর আমরা চলে গেলাম টিপু সুলতান সামার প্যালেস। প্যালেসের কাছে গিয়ে আমরা কিউআর কোড স্ক্যান করে অনলাইনে টিকিট কাটলাম, পার হেড 20 টাকা করে। চলুন এবার প্যালেসটি ভেতর থেকে পরিদর্শন করে আসি। এই প্রাসাদটি হলো টিপু সুলতানের গ্রীষ্মকালীন রাজপ্রাসাদ। 1781 সালে হায়দার আলী এর নির্মাণ কাজ শুরু করেন এবং নির্মাণ কাজ শেষ হয় 10 বছর পরে টিপু সুলতানের সময়কালে 1791 সালে। এখন এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। টিপু সুলতানের মৃত্যুর পর এই প্রাসাদটি ইংরেজরা অধিগ্রহণ করে এবং এখানকার বহু মূল্যবান জিনিস, যেমন মূল্যবান রত্নখচিত সিংহাসন, যার প্রতিটি অংশ ইংরেজরা নিলাম করে দেয়, কারণ এত মূল্যবান সিংহাসন একজনের পক্ষে কেনা সম্ভব ছিল না। প্যালেসটির নিচের তলায় 4 কোণায় 4টি ছোট ঘর আছে, যেগুলি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। মিউজিয়ামটিতে প্রদর্শিত আছে টিপু সুলতানের ব্যবহার করা বিভিন্ন মূল্যবান সামগ্রী, তার ড্রেস, তার মুকুট, তার তরোয়াল এবং তৎকালীন পেন্টিং করা বিভিন্ন ছবি এই মিউজিয়ামটিতে গেলে আপনারা দেখতে পাবেন। এই যে এইগুলো দেখো, ছাবা সিনেমায় দেখিয়েছিল। পুরো প্রাসাদটির দেওয়ালেই রঙের ব্যবহারের মাধ্যমে সুন্দর কারুকাজ করা আছে, যেগুলি সত্যি মনোমুগ্ধকর। মানে ছবি ছিল, মানে বানানো ছিল প্যালেসের অংশ, ওগুলো কি নষ্ট হয়ে গেছে? টিপু সুলতান সামার প্যালেস থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের হোটেল। মাইসোরে রয়েছে ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল। এখানেই আমরা আগামী 2 রাত থাকব এবং মাইসোর শহরটা আরেকটু ঘুরব এবং সেখান থেকে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে বান্দিপুর রিজার্ভ ফরেস্ট।
এই ইউথ হোস্টেলে আমাদের দু রকম রুম নেওয়া ছিল, একটা হলো ডাবল বেড আর একটা ট্রিপল বেড। ডাবল বেড রুমের ভাড়া হচ্ছে 1038 টাকা করে এবং ট্রিপল বেড রুমের ভাড়া হচ্ছে 1374 টাকা। এর সাথে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। এখানে রুম বুক করতে গেলে আপনাদের অনলাইনে বুক করতে হবে। এখানে এসে রুম বুক করার মতো কোনো অপশান নেই। এসে বুক করতে চাইলেও অনলাইনেই বুকিং করতে হবে। অনলাইন বুকিং লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাকোমোডেশন, খোলামেলা, অনেকটা জায়গা নিয়ে আপনাদের খুবই ভালো লাগবে। আমি রেকমেন্ড করব মাইসোর এলে অবশ্যই এখানেই আপনারা থাকবেন। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বৃন্দাবন গার্ডেনের উদ্দেশ্যে। লাঞ্চ করে পথে আমরা চলে এলাম বৃন্দাবন গার্ডেন। যেহেতু দশেরার সময় গিয়ে দেখলাম যে কোনো টিকিট কাটতে হচ্ছে না, ফ্রি এন্ট্রি, কিন্তু অন্যান্য সময় ঢুকতে গেলে এখানে এন্ট্রি ফি 100 টাকা। দশেরার জন্য অত্যধিক ভিড় রয়েছে, তবে অন্যান্য সময় এতটা ভিড় থাকে না। দশেরা উপলক্ষে আজ এখানে কাবেরী মাতার পূজা আছে। এখানে একটা বড় প্রোগ্রামও চলছে, সুন্দর লাইটিং করা আছে, বিশাল স্টেজ করা, সেখানে অনেকে পারফরমেন্সও করছেন। প্রচুর বড় বড় দিগ্গজ পুরোহিত ব্যক্তিরা আজ এখানে এসছেন কাবেরী মাতার পূজা উপলক্ষে। বৃন্দাবন গার্ডেনের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে পুরো গার্ডেনটিতে বিভিন্ন ধরনের ফোয়ারা, ঝর্ণা এখানে তৈরি করা আছে, যেগুলি দেখে আপনাদের খুবই ভালো লাগবে। বিশেষ করে এত খোলামেলা জায়গা এবং এই ফোয়ারা এবং ঝর্ণাগুলি দেখে বাচ্চারা খুবই মজা পাবে। এই গার্ডেনটি আসলে প্রপার লোকেশন হচ্ছে কাবেরী নদীর ওপর কৃষ্ণরাজা সাগর ড্যাম যেটি তৈরি হয়েছিল তার সংলগ্ন অঞ্চলটিতে এই গার্ডেনটি নির্মাণ করা হয়েছে। এই নির্মাণ কাজ শুরু হয়েছিল 1927 সাল থেকে এবং শেষ হয় 1932 সালে। প্রায় 60 একর জমির ওপর এই গার্ডেনটি তৈরি করেছেন মাইসোরের দিওয়ান মির্জা ইসমাইল। অসাধারণ সুন্দর একটি জায়গা এবং পুরো গার্ডেনটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে।
আপনারা যদি এই গার্ডেন সংলগ্ন অঞ্চলে থাকতে চান তবে একটি অ্যাকোমোডেশন আছে, এই যে সেই রয়্যাল অর্কিড, এখানে আপনারা থাকতে পারেন। এবং যদি থাকতে চান তাহলে অনলাইনে আপনারা এই বিষয়ে এনকোয়ারি করে নিতে পারেন। এটি হলো ড্যাম সংলগ্ন একটি রিজার্ভয়ার, এখানে বোটিংয়ের সুযোগও আছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি এই রিজার্ভয়ারের ওপর দিয়ে একটি ব্রিজের মাধ্যমে চলে যাব অপর প্রান্তে, যেখানে 7টা নাগাদ একটি খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো হয় ফোয়ারার মাধ্যমে। চলুন সেটা একটু দেখে নিই। পনেরো মিনিট ডিউরেশনে একটার পর একটা এই লাইট অ্যান্ড সাউন্ড শো হতে থাকে। যদি কোনো একটা শো মিস হয়ে যায় চিন্তা করার কারণ নেই, 15 মিনিট পর আবার একটা শো চালু হয়। আর এই পুরো গার্ডেনটি খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা অবধি। দশেরা উপলক্ষে পুরো মাইসোর শহরটিতে সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয় এবং প্রপার শহরের যে মেন রাস্তাগুলি সেগুলিতে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ঢুকতে পারে না, ফলে একটু ঘুরপথে আপনাদের হোটেল অবধি পৌঁছাতে হবে। এবং যদি এই লাইটিং আরও ভালোভাবে দেখতে চান শহরের অভ্যন্তরে, তাহলে অটো ভাড়া করে আপনারা ঘুরতে পারেন। সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা আজকে বেরোবো মাইসোরের বিখ্যাত মাইসোর প্যালেস এবং সেন্ট জোসেফ চার্চ দেখতে। এই দুটি জায়গা ঘুরে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন বান্দিপুর রিজার্ভ ফরেস্ট, যেগুলির বিবরণ আমি দেব আমার পরবর্তী ভিডিওতে। অবশ্যই চোখ রাখবেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওয় আমরা মাইসোর প্যালেস, সেন্ট জোসেফ চার্চ এবং বান্দিপুর রিজার্ভ ফরেস্টের অভিজ্ঞতা নিয়ে আসব। অবশ্যই চোখ রাখবেন। পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের আনন্দে ঘুরে বেড়াবেন।